বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই রাতের বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, কেন্দ্রীয় সরকার, মোদী সরকার কি পড়ে যাচ্ছে, বা মোদী সরকারের পতন কি আসন্ন? মোদী সরকারের বিদায় কি সময়ের অপেক্ষা? কি হতে চলেছে? কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার, মোদী সরকার, এনডিএ সরকার, বিজেপি এককভাবে ক্ষমতায় আসেনি 2024-এ। তাদের ঝুলিতে আছে মাত্র 240টি সাংসদ, অর্থাৎ তাদেরকে ক্ষমতায় থাকতে গেলে আরও 32টা সাংসদের সমর্থন দরকার হবে। তা সত্ত্বেও তারা বিভিন্ন রকমভাবে, বিশেষ করে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, এবং আমরা জানি যে ছোট ছোট অনেকগুলো দল আছে, যেমন আমরা যদি দেখি মহারাষ্ট্রের শিন্ডে আছে, একনাথ শিন্ডের যে শিবসেনা সেটা আছে, তারপরে আরও চিরাগ পাসওয়ানের দল আছে, লোক জনশক্তি পার্টি, এরা সব রয়েছে। এদের সমর্থন নিয়ে 293টা আসন তারা জুটিয়েছে। 240 থেকে 253, প্রায় 53টা আসন তারা ছোট ছোট জোট সঙ্গীদের নিয়ে তৈরি করে এনডিএ জোট তৈরি হয়েছে। কিন্তু কেন বলছি এনডিএ জোট সংকটে? কেন বলছি এনডিএ এই মুহূর্তে এনডিএ সরকার পড়ে যেতে পারে? তার বিস্তারিত বিবরণের মধ্যে যাওয়ার আগে শুধু আপনাদের বলবো, বাংলার জনরবি একমাত্র সঠিক খবর, সঠিক বিশ্লেষণ আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে। তাই আপনারা আমাদেরকে হতাশ করবেন না, নিরাশা করবেন না। আপনারা বেশি বেশি করে এই প্রতিবেদন দেখবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। মনে রাখবেন, বাংলার জনরব যা দেখায়, যা বলে, যা করে, সেটা সবটাই সত্য নিষ্ঠার উপরে করে। অর্থাৎ যে খবর আমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়, সেই খবরটাই আপনাদের কাছে আমরা পরিবেশন করি। না হলে অন্য চ্যানেলের মতো, যেমন দেখবেন একদিন কেউ বলছেন যে বিজেপির জাতীয় সভাপতি মনোহরলাল খাট্টার হচ্ছেন বলে দিলেন, তার পরের দিনে বলছেন না শিবরাজ সিং চৌহান হচ্ছেন। মনোহরলাল খাট্টার আরএসএসের পছন্দ, শিবরাজ সিং চৌহান মোদী অমিত শাহর পছন্দ। এটা হয় নাকি? শিবরাজ সিং চৌহান মোদী অমিত শাহর পছন্দের হয় না, কোনোদিনই হয় না, এবং কোনোদিন ছিল না, ওদের পছন্দের তালিকায় কোনোদিন ছিল না। মামা অর্থাৎ মধ্যপ্রদেশের এই মামা অর্থাৎ শিবরাজ সিং চৌহান বরাবরই মোদীর অ্যান্টি বলে পরিচিত জাতীয় রাজনীতিতে। এই কথাগুলো যারা বলেন তারা হয়তো সাময়িকভাবে সাফল্য লাভের জন্য বলেন, মানে কি বলবো, ভিউজ বাড়ানোর জন্য বলেন। আমরা সেটা বলি না, আমরা যা বলি সেটা সত্য নিষ্ঠার উপরে দাঁড়িয়ে বলি। তাহলে আমরা যেটা বললাম, যে কেন বলছি যে এনডিএ সরকার সংকটে আছে। অন্যদিকে ইন্ডিয়া জোট কি সংকটে আছে? ইন্ডিয়া জোট সংকটে নেই। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ছিল আম আদমি পার্টি, সে বেরিয়ে গেছে। সে বলেছে আমি ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবো না। ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনের নিরিখে, অর্থাৎ লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে, তো ইন্ডিয়া জোটেরও কাজকর্ম আমাদের কাছে শেষ। আমাদের কাছে মনে হচ্ছে সেই কাজের কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। এটাই হচ্ছে ওদের বক্তব্য। এই বক্তব্যের প্রেক্ষিতে মানে আম আদমি পার্টির বক্তব্য, এটা তারা প্রায় 2 সপ্তাহ আগেই ঘোষণাটা দিয়েছে যে আমরা ইন্ডিয়া জোট থেকে সরে যাচ্ছি। শুধু তাই নয়, সাম্প্রতিককালে দিল্লি বিধানসভা নির্বাচনেও কিন্তু কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোট হয়নি। সুতরাং জোটটা আগেই ভেঙেছে। সেটাকে ফলাও করে গদি মিডিয়া এবং কিছু গণমাধ্যম সেটাকে ফলাও করে বলছে যে ইন্ডিয়া জোটে ভাঙন, আম আদমি পার্টি বেরিয়ে গেছে। আম আদমি পার্টি অনেক আগেই বেরিয়ে গেছে। এবার গতকাল সন্ধ্যায় ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক হয়েছে। সেই ভার্চুয়াল বৈঠকে কে নেই? 24টা দলের নেতারা উপস্থিত ছিলেন। সেই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন। পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার উদ্ধব ঠাকরে কদিন ধরেই বলে যাচ্ছিল যে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে নাকি চেঞ্জ করছে, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে নাকি বিজেপির দিকে ঝুঁকে যাচ্ছে, দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে কথা হয়েছে, যে কোনো সময় জোটে চলে যাবে, গাল গল্প দিয়ে যাচ্ছে।
কারণটা কি? কারণটা একটু সংক্ষেপে বলে দিই আপনাদের। কারণটা আর কিছুই নয়, যে ওদিনে ওই কয়েকদিন আগে মহারাষ্ট্র বিধানসভার যে বিধান পরিষদ আছে, ওদের দুটো কক্ষ, তো বিধান পরিষদের একজন সদস্য, একজন শিবসেনা সদস্য রিটায়ার্ড করছেন, অবসর নিচ্ছেন। তার অনারে, তার সম্মানে ওখানে একটি মানে ওখানে একটা সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে বিধান পরিষদের মধ্যে। সেখানে উপস্থিত ছিলেন আমাদের উদ্ধব ঠাকরে উপস্থিত ছিলেন, দেবেন্দ্র ফডনবিস উপস্থিত ছিলেন, একনাথ শিন্দে উপস্থিত ছিলেন, এবং ওই যে ওখানকার যে স্পিকার, মহারাষ্ট্রের বিধানসভার স্পিকার, তিনি উপস্থিত ছিলেন। তো সেখানে দেবেন্দ্র ফডনবিস ওনার বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, আমরা চাইবো এরপরে আপনি শাসক দলে বসুন, নাহলে ওই দলে না যে শাসক দলে বসুন। অর্থাৎ ইন্ডিকেট করেছে যে উদ্ধব ঠাকরে যদি আমাদের জোটে যোগ দেয় তাহলে আমাদের ভালো হবে, এরকম বলেছে দেবেন্দ্র ফডনবিস। তখন উত্তরে বলেছেন যে আমরা এরকম কাজ করতে পারবো না। ওই ভদ্রলোক যিনি, যার সংবোধনা হচ্ছেন, যিনি বিদায় নিচ্ছেন বিধান পরিষদ থেকে, তিনি বলেছেন আমরা উদ্ধব ঠাকরের মানুষ, উদ্ধব ঠাকরেকে ছেড়ে যেতে পারবো না। এইটা একটা দিক। এর কিছুক্ষণ পরেই এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে উদ্ধব ঠাকরে একটা বই লিখেছিলেন। সেটা হচ্ছে যে মারাঠা ভাষায় যে সংবাদ, মানে সম্পাদকীয়গুলো বেরিয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায়, সেই থেকে সংকলন করে একটা বই বেরিয়েছে। সেই বইটা তিনি স্পিকার এবং মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য স্পিকারের চেম্বারে ঢুকেছিলেন। তো স্পিকারের চেম্বারে যে এইটাই বইটা দেওয়া হয়েছে, কিছুক্ষণ গল্প হয়েছে, বলা হলো যে উদ্ধব ঠাকরে ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে চলে যাচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু গতকালের যে ভার্চুয়াল বৈঠক দেখার পর আপনাদের কি মনে হয়েছে? আপনাদের মনে হয়েছে একমাত্র আম আদমি পার্টি ছাড়া ইন্ডিয়া জোটে কোনো ভাঙন আছে? কোনো ভাঙন নেই। সব কটা দল সেখানে যোগ দিয়েছে। এমনকি কেরল কংগ্রেস, একটা ছোট দল, সেও সেই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছে। এর ফলে কি হচ্ছে, ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ, সেই চেহারার খবর কিন্তু কোনো মিডিয়া দেখাচ্ছে না, দেখাবে না। কিন্তু আপনারা যেটা শুনলে অবাক হবেন, এই ইন্ডিয়া জোটের নেতারা, এবং শারদ পাওয়ার পর্যন্ত যোগ দিয়েছেন এই মিটিংয়ে, উদ্ধব ঠাকরে যোগ দিয়েছিলেন, অভিষেক ব্যানার্জি ছিলেন, তারপরে রামগোপাল যাদব ছিলেন, অর্থাৎ সমাজবাদী পার্টি থেকে, যে রামগোপাল যাদব সবচেয়ে বেশি রাহুলের বিরুদ্ধে কথা বলেন, আর কংগ্রেসের সব নেতারাই ছিলেন। তো যাই হোক, ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ আছে। ইন্ডিয়া জোটের মধ্যে ভাঙন দেখা যাচ্ছে, কারণ কদিন আগেই আমরা দেখেছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা বিহারে হচ্ছে, সেই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন আমাদের চন্দ্রবাবু নাইডু উষ্মা প্রকাশ নিয়ে আমাদের মনে যেটা সবচেয়ে বড় দানা বাঁধছে একটাই কারণে, যে চন্দ্রবাবু নাইডু হচ্ছে এনডিএ জোটের অন্যতম শরিক, এবং যার সমর্থনের উপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গদিতে এখনো অক্ষুণ্ণ আছেন। তিনি ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে সবক শিক্ষা দিয়ে, চিঠি দিয়ে বলেছে নির্বাচন কমিশনকে যে আপনার দায়িত্ব নেই এনআরসি করার, আপনার দায়িত্ব হচ্ছে নাগরিকদের ভোটাধিকারকে সুনিশ্চিত করা, এবং এটা করতে গিয়ে যেটা আপনি করছেন এটা করা উচিত হচ্ছে না, এটা অনেক চেঞ্জ করতে হবে, অনেক পরিবর্তন করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, অন্তত বছরখানেক সময় নিয়ে এই কাজটা করতে হবে। আর এই ক্ষোভটা, যে কথাগুলো রাহুল গান্ধী বলছিলেন, যে কথাগুলো তেজস্বী যাদব বলছিলেন, সে একই কথা আমরা দেখতে পাবো চন্দ্রবাবু নাইডুর কণ্ঠে দেখা গেছে। এবং গতকালের যে ভার্চুয়াল বৈঠক, সেখানেও এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আগামীকাল যে সংসদ অধিবেশন শুরু হতে চলেছে তাতে হই হুল্লাড় হবে, বিরোধীরা দাবি করবে, এমনকি বিরোধীরা এটাও করতে পারে, শোনা যাচ্ছে বিরোধীরা মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে। যদি একবার এই অনাস্থা প্রস্তাব লোকসভায় এনে দেয়, সেক্ষেত্রে কি হতে পারে আপনারা ভেবে দেখুন। কারণ চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং নির্বাচন কমিশনের কাছে দাবি করেছেন এই ধরনের অনৈতিক কাজ, এই ধরনের নীতি বিরুদ্ধ কাজ, এই ধরনের কাজ আপনি করতে পারেন না। আপনার কাজ নয় এনআরসি করা, আপনার কাজ হচ্ছে ভোটাধিকারকে সুরক্ষিত করা। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সেদিকে মোদী সরকার যদি এই বর্ষাকালীন অধিবেশনেই যদি ধাক্কা খেয়ে যায়, বলার অপেক্ষা রাখে না, ধাক্কা খেতেই পারে। কারণ মনে রাখবেন, ওয়াকআপ সংশোধিত আইন নিয়ে ইতিমধ্যেই
চন্দ্রবাবু নাইডু এবং আমাদের নীতিশ কুমার বেকায়দায় পড়ে রয়েছে। তারা ভাবছেন যে এই সরকারকে টিকিয়ে রেখে তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। ইভেন শুধু তাই নয়, চন্দ্রবাবুর নাইডুর মনে প্রশ্ন দেখা দিয়েছে যে যেভাবে বিহারে নীতিশ কুমারকে শেষ করেছে ঠিক সেইভাবে বিজেপি কি তাকেও শেষ করতে চাইছে চন্দ্রপ্রদেশে, এই নিয়ে তারা চিন্তায় আছে। এবং শুধু তাই নয়, গোটা দক্ষিণ ভারতের লবি চন্দ্রবাবু নাইডুর উপরে চাপ সৃষ্টি করছে যে আপনি ইমিডিয়েট এক্ষুনি পারলে এক্ষুনি মোদী সরকারের উপর থেকে সমর্থন তুলে নিন। অর্থাৎ দক্ষিণ লবি বলতে দক্ষিণের একাধিক রাজ্যগুলোতে ক্ষমতায় আছে হয় কংগ্রেস, নয় সিপিএম, নয় বামেরা। এই রাজ্যগুলোর চাপ সৃষ্টি করেছে চন্দ্রবাবু নাইডুর উপরে। এবং আপনারা জানেন যে ওই যে মানে আমাদের যে সাংসদ এলাকায় যে ডিলিমিটেশন করার কথা বলা হচ্ছে সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে। মানে আসন সংখ্যা, লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছে। জনসংখ্যার নিরিখে যে লোকসভার আসন সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা করছে মোদী সরকার, তার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। প্রথমে ক্ষোভ না প্রকাশ করলেও পরবর্তীকালে ক্ষোভ প্রকাশ করেছে চন্দ্রবাবু নাইডু। এবং চন্দ্রবাবু নাইডুর এই ক্ষোভ প্রকাশ বাধ্য হয়ে নরেন্দ্র মোদীকে পিছু হটতে বাধ্য করেছে। এবং শুধু তাই নয়, আরেকটি কথায় আপনাদের আমি বলে যাই, সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডুর এই উদ্যোগের পেছনে সমর্থন আছে নীতিশ কুমারের। নীতিশ কুমার যে চুপ করে গেছেন, নীরব হয়ে গেছেন, এই নীরবতায় নীতিশ কুমারকে নানা প্রশ্নের মুখে ফেলতে হয়েছে। উল্টো দিকে চিরাগ পাসওয়ান যেভাবে নীতিশ কুমারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে বিহারে, সেটা নিয়েও সংশয়ের মধ্যে পড়েছে। সব মিলিয়ে সংশয়ের মধ্যে পড়েছে এনডিএ জোট। যে কোনো সময় হয় চিরাগ পাসওয়ান নয় নীতিশ কুমার এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যেতে পারে। তাতে ভারতের রাজনীতির ইতিহাসে একটা নয়া যুগের সূচনা হতে পারে। অনেকেই বলছেন, অনেক ভাষ্যকারেরাই মন্তব্য করছেন যে আগামী নভেম্বর মাস বিহার বিধানসভা নির্বাচনের আগেই হয়তো কেন্দ্রের মোদী সরকারের পতন হতে পারে। এদিকে বসে নেই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। সোনিয়া গান্ধী যখন আসরে নেমেছেন তখন মনে রাখবেন, সোনিয়া গান্ধী সাধারণত খুব কম সময় আসরে নামেন যখন তিনি দেখতে পান যে একটা বিরাট কোনো পরিবর্তনের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, কোনো একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে, তখন সোনিয়া গান্ধী নিজের হাতে ব্যাটন তুলে নেন। এবং আপনারা জানেন যে সোনিয়া গান্ধী নিজের হাতে ব্যাটন তুলে নিয়েছেন। গতকালই তিনি কংগ্রেস সংসদীয় দলের বৈঠক করেছেন। সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আগামী দিনে দেশের রাজনীতিতে বিরাট পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা কি সেটা এখনো স্পষ্ট নাই, তবে শোনা যাচ্ছে সেই পরিবর্তন এমনও হতে পারে মোদী সরকারের পতন। এবং সম্ভাবনা রয়েছে এদেশের প্রধানমন্ত্রী পদে এমন একজন উঠে আসবেন যাকে হয়তো আপনারা কল্পনাও করতে পারেননি। তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন এবং তাকে কংগ্রেস সমর্থন দেবে। এবং আগামী দিনেই দেখবেন দিল্লিতে পট পরিবর্তন ঘটতে চলেছে। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। একই সঙ্গে বলবো, বিদেশ নীতি, পাহেলগাম হামলা এবং অপারেশন সিন্দুর নিয়ে যে সংকট তৈরি হয়েছে, যে প্রশ্নের উত্তর নরেন্দ্র মোদী সরকার দিতে পারছেন না, সেই প্রশ্ন নিয়ে আগামীকাল থেকে অর্থাৎ লোকসভা অধিবেশন শুরু হওয়ার পর থেকে শুরু হবে হইচই। এই প্রশ্নের উত্তর জানতে চাইবে শুধু বিরোধীরা নয়, এনডিএ জোটের একাধিক শরিক। এবং স্পষ্ট হয়ে যাবে লোকসভা অধিবেশনেই এনডিএ জোটের মধ্যেই বিভেদ রয়েছে। এনডিএ জোট যে কোনো সময় ভেঙে তছনছ হয়ে যেতে পারে শুধুমাত্র স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়েই নরেন্দ্র মোদী সংকটে পড়েছে। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা।